আসসালামু আলাইকুম। খুব সামনের মাহে রমজান। অনলাইনে আজকে আমি একটা ক্লাস নিব হিসাব বিজ্ঞানের উপর। হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেন। তো যারা এই ক্লাসে অংশগ্রহণ করবে আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমরা যদি উপকৃত হও আমার এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আর তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবে। যাই হোক, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি কারণ আমার টাইম চলে এসেছে, 4:30 বাজে। 4:30 অনেক আগে থেকেই টাইম দেওয়া ছিল। তো নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, আর আমাদের অধ্যায়ের নাম হলো লেনদেন। তো হিসাব বিজ্ঞানের প্রাণ লেনদেন, এটাই আমি বিশ্বাস করি। তো লেনদেন এই চ্যাপ্টারটা আমরা যদি সম্পূর্ণভাবে শেষ করতে পারি, যদিও একটা ক্লাসে হয়তো শেষ হবে না, তারপর আমরা এখান থেকে শিখতে পারবো লেনদেন কাকে বলে, লেনদেন ও ঘটনার মধ্যে পার্থক্যগুলো কি, লেনদেন সমূহ শনাক্ত করা, লেনদেনের বৈশিষ্ট্য, মৌলিক হিসাব সমীকরণটা কি এবং বর্ধিত হিসাব সমীকরণটা কি। এটা আমাদের অনেক সময় স্টুডেন্টের মধ্যে মনে থাকা মানে মুখস্থ করে বর্ধিত হিসাব সমীকরণটা। তো আজকের ক্লাসের পরে আমার মনে হয় না যে তোমাদের এই বর্ধিত হিসাব সমীকরণ মুখস্থ করে মনে রাখতে হবে। মৌলিক হিসাব সমীকরণ যদি পারো তাহলে অবশ্যই বর্ধিত হিসাব সমীকরণও তোমরা পারবে মনে রাখতে ইনশাআল্লাহ। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বের করা এবং মালিকানা সত্ত্ব কি তা আমরা অবশ্যই বুঝতে পারবো ইনশাআল্লাহ। লেনদেন, এখানে দুইটা ছবিতে দেখা যাচ্ছে। লেনদেন মানে কি? লেনদেন বলতে সাধারণত আমরা যা বুঝি যে কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলে, তাই না? কোনো কিছুর আদান প্রদানকেই লেনদেন বলে। কিন্তু আমরা যারা ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট বা ব্যবসায় শিক্ষার সাথে যারা জড়িত তারা অবশ্যই কোনো কিছুর আদান প্রদানকে লেনদেন বলে গণ্য করব না। কোনো কিছুর আদান প্রদান হলেই যে লেনদেন তা না। তাহলে লেনদেন আসলে কি আমাদের সেটা জানতে হবে। লেনদেন কাকে বলে? আমরা যদি লেনদেন না চিনি, আমরা সারা জীবন লেনদেন নিয়ে কাজ করব। আমরা যতদিন ব্যবসায় শিক্ষায় নিয়ে থাকি, অ্যাকাউন্টিং নিয়ে অর্থাৎ হিসাব বিজ্ঞান নিয়ে থাকি, আমরা কিন্তু লেনদেন নিয়ে কাজ করব। বাট অনেক স্টুডেন্ট এখনও ইন্টারে পড়ে, তারাও এখনও পর্যন্ত লেনদেন কাকে বলে, লেনদেন কি, লেনদেন কোনগুলা, এগুলো আমরা চিনি না। কিন্তু লেনদেন যদি আমরা না চিনি তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানে ভালো করা মোটেও সম্ভব না। তাহলে চলো আমরা একটু জানি লেনদেন আসলে কি। লেনদেন আসলে কিছু না, লেনদেন একটা ঘটনা। কিন্তু কেমন ঘটনা? আর সব ঘটনাই কি লেনদেন? দেখো, এখানে ঘটনা বা ইভেন্ট, ঘটনার ইংরেজি প্রতিশব্দ হলো ইভেন্ট। তো এখানে ইভেন্ট দেখার দিক থেকে ঘটনা হলো দুই প্রকার, একটা হলো দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান। অর্থাৎ কিছু ঘটনা আমরা দেখতে পারি, আবার কিছু ঘটনা কি দেখা যায় না। আবার টাকার দিক থেকে যদি অর্থাৎ আর্থিক দিক থেকে যদি বিবেচনা করি, সেইখানেও ঘটনা দুই প্রকার, একটা হলো আর্থিক ঘটনা আর একটা হলো অনার্থিক ঘটনা। অর্থাৎ দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা, দুইটা ঘটনা দেখার দিক থেকে। আবার আর্থিক দিক বিবেচনা করলে ঘটনা হলো দুই প্রকার। এখন দেখো, এই যে অনার্থিক ঘটনাটা, অনার্থিক ঘটনা কি লেনদেন হবে? কোনো ধরনের অনার্থিক কোনো ঘটনা আমরা লেনদেন হিসেবে গণ্য করব না। অর্থাৎ কোনো অনার্থিক ঘটনা লেনদেন না। তাহলে এখানে দেখো আর্থিক, এখানে একপাশে একটা কমন আর্থিক, আর এখানে কিন্তু দুটোটাই আছে। তাহলে আর্থিক ঘটনা হলো লেনদেন, যে কোনো আর্থিক ঘটনা লেনদেন, এটা মনে রাখবা তোমরা। তাহলে আমরা লেনদেনের প্রথমে একটা সংজ্ঞা বলি যে লেনদেন হলো একটি আর্থিক ঘটনা, অর্থাৎ যে কোনো ধরনের আর্থিক ঘটনা হলো লেনদেন। সেটা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, এটা আমাদের কোনো কিছু যায় আসে না, বাট আর্থিক ঘটনাই হলো লেনদেন। তাহলে এখানে আমরা একটা সংজ্ঞা আমরা দেই যে লেনদেনটা আসলে কি। দেখো, লেনদেন একটি আর্থিক ঘটনা, অর্থাৎ যে কোনো আর্থিক ঘটনাকে লেনদেন বলে। এই ছোট্ট কথাটা মনে রাখলেই হবে যে যে কোনো ধরনের আর্থিক ঘটনাই হলো লেনদেন। আচ্ছা, একটু ভালোভাবে গুছিয়ে যদি আমরা বলি যে সংজ্ঞাটা, তাহলে এরকম বলা যায় যে যদি কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, দেখো এখানে মনে রাখবা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার, এই যে আর্থিক কথাটা, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তবে তাকে লেনদেন বলে। তো আশা করি বুঝতে পারছো যে লেনদেন হলো একটি ঘটনা এবং সেটা হলো অবশ্যই আর্থিক ঘটনা। আর আমরা এটাকে একটু গুছিয়ে বলতেছি, যদি কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে লেনদেন বলে।
এখন আসো তোমাদের নবম শ্রেণীর বইয়ে লেনদেনের যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা থেকে আমরা একটু আসি। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে, দেখো এখানেও কিন্তু অর্থের কথাটা প্রাধান্য দেওয়া হয়েছে, যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে, দেখো কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। যাই হোক, তো লেনদেনের সংজ্ঞা আমরা জানলাম, এখন আমরা জানবো লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্য না জানলে কিন্তু লেনদেন সবসময় চিনতে পারবা না। তো তোমাদের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, যে লেনদেনের বৈশিষ্ট্য কি, লেনদেন অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, তারপরে হলো আর্থিক অবস্থার পরিবর্তন হবে অবশ্যই লেনদেনের মাধ্যমে, তারপরে লেনদেনের অবশ্যই দ্বৈত সত্তা থাকবে, অর্থাৎ একটি লেনদেনের দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, এক পক্ষ সুবিধা প্রদান করবে, এটাই হলো লেনদেনের দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, দেখো আমি তুমি সবাই স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ, ঠিক প্রতিটা লেনদেন একইভাবে স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ হবে। একটা লেনদেনের সাথে আরেকটা লেনদেনের সম্পর্ক থাকবে, বাট একটা লেনদেন আরেকটার সাথে ডিপেন্ডেন্ট হবে না, ইন্ডিপেন্ডেন্ট সম্পূর্ণ, ঠিক আছে। তো যেমন আমি বাকিতে 10 তারিখে পণ্য ক্রয় করলাম, 20 তারিখে এসে টাকা পরিশোধ করলাম, তো 10 তারিখে একটা লেনদেন হয়েছিল, সেটা যেমন স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র, ঠিক একইভাবে 20 তারিখে আমি টাকা পরিশোধ করছি, এইটা 10 তারিখের লেনদেনের সাথে সম্পর্কযুক্ত, বাট স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। দৃশ্যমানতা, অর্থাৎ আমরা যদি মনে করি যে লেনদেন সবসময় দৃশ্যমানই হবে, তা না, অদৃশ্যমান লেনদেনও কিন্তু এই ঘটনাও যদি লেনদেন হতে পারে। যেমন অবচয়, অবচয় একটা অদৃশ্যমান লেনদেন। অবচয়টা কি, স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে সম্পদের মূল্য যেটা হ্রাস পায় সেটাই হলো অবচয়। তোমার বাসায় টিভি, ফ্রিজ, এসি অনেক কিছু আছে, তো আমরা যেই টাকায় কিনছি সেই টাকায় কি বিক্রি করতে পারবো? না, পারবো না। তাহলে এই যে দামটা যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাই হলো অবচয়, এবং এটা ব্যবহারের কারণে কমে যাচ্ছে, এবং এটা অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ঘটনাও লেনদেন হবে, এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যে প্রত্যেকটা লেনদেন অবশ্যই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে। সব ঘটনা কিন্তু হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে না। তাহলে হিসাব সমীকরণের মাধ্যমে আমরা আরেকটা লেনদেনের সংজ্ঞা জেনে নেই, যে হিসাব সমীকরণের প্রভাব যেই ঘটনা দ্বারা প্রভাবিত হয়, যেই সকল ঘটনা দ্বারা হিসাব সমীকরণটা প্রভাবিত হয়, সেই ঘটনাগুলোকে আমরা অবশ্যই লেনদেন বলবো। তো এই যে লেনদেনের এইখানে আমি 7টা বৈশিষ্ট্য বললাম তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে, অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। লেনদেনের বৈশিষ্ট্য মনে রাখলে কিন্তু লেনদেন সবসময় তুমি চিনতে পারবা না। এখন লেনদেন যে আমি চিনবো, এটা সহজ কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই সহজ উপায় আছে। এই জন্য তোমাকে কি করতে হবে, কোনো ঘটনা লেনদেন কিনা তা জানার জন্য উক্ত ঘটনাকে অবশ্যই 2টা প্রশ্ন করবা, মাত্র 2টা প্রশ্ন মনে রাখবা, জটিলভাবে যাওয়ার কোনো দরকার নাই, খুব সহজভাবে 2টা প্রশ্ন, এবং প্রশ্ন 2টা খুবই সহজ। আর এই প্রশ্ন 2টার উত্তর যদি তুমি যে কোনো একটা উত্তরও পাও, মনে রাখবা সেটা লেনদেন। আমি কি বললাম আবার বলো, শোনো, যে আমি 2টা প্রশ্ন করবো ঘটনাকে, যে কোনো ঘটনাকে মাত্র 2টা প্রশ্ন করব, ওই 2টা প্রশ্ন থেকে যদি আমি একটা উত্তরও পাই তাহলে ওই ঘটনাটি লেনদেন হবে, যদি 2টা উত্তর পাই তাও লেনদেন হবে। কিন্তু মনে রাখবা, কোনো উত্তর যদি আমি না পাই তাহলে অবশ্যই ওই ঘটনাটি লেনদেন হবে না। প্রশ্ন 2টা কি, দেখো 1 নম্বর প্রশ্ন কি আসলো, অর্থাৎ প্রতিষ্ঠানে কি আসলো, তোমার কাছে না, সবসময় আমরা প্রতিষ্ঠানে হিসাব করি, তো প্রতিষ্ঠানে কি আসলো সেটা মনে রাখবা, যে কি আসলো, এই উত্তর আছে কি নাই চিন্তা করবা। দ্বিতীয় প্রশ্ন হলো প্রতিষ্ঠান থেকে কি চলে গেল, অর্থাৎ সহজ প্রশ্ন, কি আসলো কি চলে গেল। এই 2টা প্রশ্নের উত্তর তুমি যদি পাও, ঘটনাটি লেনদেন, যদি একটা প্রশ্নের উত্তরও পাও, ঘটনাটি লেনদেন, যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তাহলে এই ঘটনাটি লেনদেন নয়। দেখো কি আসলো, এই যে এখানে প্রশ্নটা কি আসলো, উত্তর আছে, লেনদেন, উত্তর আছে, 2টা প্রশ্নের উত্তরই আছে, লেনদেন। একটা আছে একটা নাই, লেনদেন। একটা নাই একটা আছে, লেনদেন। কোনো প্রশ্নের উত্তর নাই, লেনদেন নয়। আশা করি তোমরা এই ছক থেকে লেনদেন চিনা সহজ উপায়টা বুঝতে পারছো। জাস্ট 2টা প্রশ্নের যে কোনো একটা উত্তর পাইলে লেনদেন হবে, কোনো উত্তর না পাইলে লেনদেন নাই।
চলো একটু উদাহরণে চলে যাই, যে আসলে উদাহরণ থেকে আমরা বুঝি আসলে কিভাবে আসে। দেখো পাঠ্য বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই উদাহরণটা আছে। 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তারপরে নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস প্রদান। তারপরে হলো বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। তারপরে হলো মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। আর 10 নম্বরটা হলো 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট থেকে ধারে ক্রয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10টা ঘটনা দেয়া আছে। এখন 10টা ঘটনাই কি লেনদেন? আমরা তার উত্তর খুঁজবো আমাদের পূর্বের আলোচনার আলোকে। আমরা যে আলোচনা করছি সেই আলোচনার আলোকে এখন আমরা উত্তরগুলা খুঁজি। 1 নম্বর প্রশ্ন ছিল আমাদের 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। প্রশ্ন কি আসলো? 50,000 টাকা আসলো, যেহেতু মালিক ব্যবসায় ইনভেস্ট করেছে তাই প্রতিষ্ঠান 50,000 টাকা পাইছে। কি চলে গেল? কোনো কিছু চলে যায় না। যেহেতু দুইটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, সেহেতু ঘটনাটি অবশ্যই লেনদেন। তারপরে আসো দ্বিতীয় প্রশ্ন, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। তো নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করছি, কি আসলো? পণ্য আসলে কি চলে গেল? নগদ 15,000 টাকা চলে গেল। সো দুইটা প্রশ্নের উত্তরই আমরা পেয়েছি, সো এটা অবশ্যই লেনদেন। 3 নম্বরে চলে আসি আমরা। 3 নম্বর প্রশ্নটা হলো একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। তো 10,000 টাকা আমরা পাওনাদারকে পরিশোধ করছি, কি আসলো? প্রতিষ্ঠানে আমাদের কিছুই আসে নাই, উত্তর নাই। কি চলে গেল আমার প্রতিষ্ঠান থেকে? যেহেতু আমি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছি, আমার প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা চলে গেল। সো এটা অবশ্যই লেনদেন, যেহেতু একটা উত্তর পাইছি। 4 নাম্বার, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাস প্রদান করা হলো। ফরমাস ইংরেজি শব্দ হলো অর্ডার। কাউকে আমি কোনো কিছু অর্ডার দিলাম, আমি তো কোনো কিছু পাই নাই। সো দেখো কি আসলো? কোনো কিছু আমার আসে নাই, উত্তর নাই। কি চলে গেল? কোনো কিছু আমার চলেও যায় নাই। যেহেতু আমি পণ্য পাই নাই, টাকাও দেই নাই, কোনো লেনদেনই হয় না এটা। সো এটা সিদ্ধান্ত হলো কোনো লেনদেন নয়। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। কি আসলো? বিজ্ঞাপন বাবদ আমি টাকা দিলাম 2,000, আমার কাছে কি কিছু আসলো? না, কোনো কিছু আসে নাই, অর্থাৎ উত্তর আমার নাই। তারপরে কি চলে গেল? 2,000 টাকা আমার চলে গেল। যেহেতু আমি 2,000 টাকা নগদ দিয়েছি, আমার 2,000 টাকা চলে গেল। দুইটা প্রশ্নের একটা উত্তর পেয়েছি, সো এটা একটা লেনদেন। 6 নাম্বার, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। বন্ধুরা, আমি আমার ব্যবসায় ম্যানেজার নিয়োগ করছি, তাকে তো কোনো টাকা দেই নাই, আর সে আমার জন্য কোনো কিছু নিয়েও আসে নাই। সো কি আসলো? কোনো কিছু আসে নাই। কি চলে গেল? কোনো কিছু চলেও যায় নাই। তাহলে এটা কি হবে? যেহেতু দুইটা প্রশ্নের একটা উত্তর আমার কাছে নাই, সো এটা লেনদেন না। ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেছেন। সো ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজন, মালিক নিয়ে গেছে, তো ব্যবসা থেকে তো টাকা গেছে বন্ধুরা, তাই না? তো কি চলে গেল? 3,000 টাকা চলে গেল। কি আসলো? কিছু আসে নাই। যেহেতু দুইটা প্রশ্নের একটা উত্তর আমরা পেয়েছি, সিদ্ধান্ত আমাদের লেনদেন। এটা 7 নম্বর আমাদের চলে গেল। খুব সহজ, তাই না? আমরা দুইটা প্রশ্ন থেকে উত্তর খুঁজলেই লেনদেন কি লেনদেন না তা কিন্তু অত্যন্ত সহজে আমরা বুঝতে পারি। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা চুরি হয়েছে। তো এখানে একটু দেখো, ব্যক্তিগত টাকা চুরি হয়েছে, তো প্রতিষ্ঠান থেকে কি কোনো টাকা গেছে? আমি আবার বলতেছি, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা চুরি গেছে, তো প্রতিষ্ঠান থেকে তো কোনো কিছু হয় নাই। তাহলে প্রতিষ্ঠানে কোনো কিছু আসেও নাই, আবার প্রতিষ্ঠান থেকে কোনো কিছু চলেও যায় না। সো এটা লেনদেন নয়। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। দেখো আমি চুক্তি করছি যে প্রতি মাসে মিস্টার হাশেমের নিকট থেকে আমি পণ্য ক্রয় করব, বাট আমি তাকে টাকাও দেই নাই, আমি পণ্যও পাই নাই। তাহলে কি আমি আমার প্রতিষ্ঠানে কিছু আসলো? না, উত্তর হলো না, আমার কোনো কিছু আসে নাই, আবার কোনো কিছু চলেও যায় না। সো এটা লেনদেন নয়। 10 নম্বর, তো 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। আমি যেহেতু ধারে বিক্রি করছি, পণ্য তো আমার চলে গেছে, তাই না?
পণ্য চলে গেল। কি উত্তর হলো কি চলে গেল? পণ্য চলে গেল। কি আসলো? কিছু আসে নাই। সো এটা একটা লেনদেন। তাহলে আমি আশা করি এই 10টা এক্সাম্পল থেকে সহজে লেনদেনগুলা কিভাবে এই চিনা যায়, যে ঘটনাগুলোকে লেনদেন কি লেনদেন না চিনা যায়, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে আমি একটু ক্লাসের ফাঁকে একটু বলি যে বর্তমানে যে লকডাউন অবস্থা, আমরা প্রায় 2 মাসের উপরে লকডাউন অবস্থায় আছি। তো এমতো অবস্থায় অনেক প্রতিষ্ঠানই অনলাইনে ক্লাস নিচ্ছে। তো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের প্রধানদের নিকট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা দয়া করে এফবিতে পেজ ওপেন করেন এবং গ্রুপ ওপেন করেন, অথবা ইউটিউব চ্যানেল খোলেন। ব্যক্তিগত এই ফেসবুক আইডিতে যে কোনো ক্লাস নিয়ে সেইখানে স্টুডেন্ট পাওয়া যায় বলে আমি মনে করি না। তারপরেও ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে হবে তাই নিচ্ছি। তো আমার মনে হয় একটা প্রতিষ্ঠানের নামে ফেসবুক আইডি খুলে সেইখানে ফেসবুক পেজ অথবা গ্রুপটা বেশি ইফেক্টিভ আমার মনে হয়। কারণ সেইখানে গ্রুপ যদি থাকে, আমরা অবশ্যই লাইভ ক্লাসটা ওইখানে দিলে অনেক স্টুডেন্ট আসবে, অনেকেই ভিউ হবে, অনেকেই দেখবে, অনেকেই উপকৃত হবে এবং আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। আর গ্রুপটা ওপেন করে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে মেসেজ দিয়ে বলে দিতে হবে যে তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে, স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করো, শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে জয়েন করো। এবং জয়েন করলে কি হবে, সেইখানে তোমরা ফেসবুক পেজে লাইভ ক্লাসগুলো পাবা, ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো পাবা, যেটা তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে এবং সরাসরি উত্তর জানতে পারবা। আর এইভাবে ব্যক্তিগত আইডিতে এসে ফেসবুকে যদি আমরা কোনো ক্লাস নেই, সেটা খুব একটা ইফেক্টিভ হয় বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা লেনদেন থেকে যা শিখলাম তা থেকে তোমাদের একটু কাজ দেই। যে কাজটা কি, পাঠ্য বই, তোমার যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন থেকে 1-এর ক এবং 2-এর ক জাস্ট লেনদেনগুলা, ঘটনাগুলা লেনদেন কি লেনদেন না সেটা শনাক্ত করবা। এতটুকুই তোমার এই পর্যন্ত কাজ। যাই হোক, আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে হলো হিসাব সমীকরণ, যেটা হিসাব বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। হিসাব সমীকরণটা কি একটু চলো আমরা দেখি, যে হিসাব সমীকরণ কাকে বলে। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, খেয়াল করো, একটা প্রতিষ্ঠানের যা সম্পদ থাকবে ঠিক সমপরিমাণ কিন্তু দায় থাকবে, আর সম্পদ সমান দায়, এটাই কিন্তু মূলত হলো হিসাব সমীকরণ। আর দায়টা মনে রাখবা 2 প্রকার, একটা হলো আন্তঃদায় আর একটা হলো বহির্দায়। তো মালিকানা সত্ত্ব যেটা, সেটা হলো আন্তঃদায়, আর বহির্দায় হলো পাওনাদার, ঋণ ইত্যাদি। তো যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ যে সমান, এটা যেই সমীকরণের মাধ্যমে আমরা প্রমাণ করি সেইটাই হলো হিসাব সমীকরণ। দেখো, সমীকরণ বিষয়টা কিন্তু আসলে আমাদের কাছে নতুন না। আমরা ক্লাস 8 পর্যন্ত অনেক সমীকরণের সমাধান করেছি ম্যাথ বইতে। তো সমীকরণটা আসলে কীরকম, তোমার দাঁড়িপাল্লার মতো। হ্যাঁ, দাঁড়িপাল্লার তোমার এক পাশে যদি 1 কেজির ওয়েটের একটা বাটখারা দাও, অপর দিকে যদি সমান করতে হয়, তাহলে তোমার 1 কেজি পরিমাণের কিছু না কিছু দিতে হবে। ঠিক আছে? তাহলে ঠিক একইভাবে সমীকরণেরও 2টা পাশ থাকে বাটখারার মতো। ঠিক একইভাবে এক পাশে যদি কিছু হয়, অন্য পাশেও তা করতে হবে। অর্থাৎ এক পাশে যদি তুমি প্লাস করো, অপর পাশে প্লাস করতে হবে। এক পাশে যদি তুমি মাইনাস করো, অপর পাশে মাইনাস করতে হবে। আর একই পাশে যদি 2টা ইফেক্ট করো, একবার প্লাস করলে একবার মাইনাস করতে হবে। যাই হোক, হিসাব সমীকরণটি যে মৌলিক হিসাব সমীকরণ, এটা হলো হিসাব বিজ্ঞানের মৌলিক হিসাব সমীকরণ, যেটা হলো এ সমান সমান এল প্লাস ই। তাহলে এ সমান কি? এ সমান এখানে অ্যাসেট, এল সমান লাইবিলিটিস অ্যান্ড ই ফর ইকুইটিস, যেটাকে বাংলায় হলো অ্যাসেট মানে হলো সম্পদ, লাইবিলিটিস হলো দায়, আর ইকুইটি হলো মালিকানা সত্ত্ব। যাই হোক, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো সম্পদ কি? বেসিক্যালি তোমাদের বইয়ে অনেক সুন্দর করে সম্পদের দেওয়া আছে। তো আমি একটু বলবো যে আমার যা আছে এবং ভবিষ্যতে আমি যা নিশ্চিতভাবে পাবো সেটাই আমার সম্পদ। এটা কিন্তু মনে রাখার জন্য, লেখার জন্য যে সংজ্ঞাটা আমি এখন তোমাদেরকে দেখাইছি, এটা দেখে নিবা, পড়ে নিবা। জাস্ট মনে রাখবা যে সম্পদ কি, আমার যা আছে এবং ভবিষ্যতে আমি যা পাবো সেটা আমার সম্পদ, এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে যেটা পাবো সেটা সম্পদ। তাহলে দায় কি?
ভবিষ্যতে নিশ্চিতভাবে যেটা আমার দিতেই হবে, ভবিষ্যতে নিশ্চিতভাবে যে আমার দিতে হবে বা পরিশোধ করতে হবে, সেটাই হলো আমার দায়। অন্যভাবে বলতে পারি, ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে মোট সম্পদ, এইখানে তৃতীয় পক্ষ যে দাবিটা করবে সেটাই হলো দায়। আর এই দায়টা কিন্তু বহির্দায়। মালিকানা সত্ত্ব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে মালিকানা সত্ত্ব ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ দায়টা, যেটা বহির্দায় আমরা একটু আগে বললাম, এটা বাদ দিলে যা থাকে সেটাই হলো মালিকানা সত্ত্ব। অন্যভাবে বলতে পারি যে একটা প্রতিষ্ঠানে মালিকের যে দাবিটা সেইটাই হলো মালিকানা সত্ত্ব। একটা প্রতিষ্ঠানে মালিকের দাবি বা মালিকের পাওনা, সেটা হলো মালিকানা সত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো যে মালিকানা সত্ত্ব কি। একটা প্রতিষ্ঠানে মালিকের দাবি বা মালিকের পাওনা যতটুকু, সেটাই হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান, যা মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। জাস্ট একটি প্রতিষ্ঠানের মালিকের যে দাবি বা পাওনা, তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো, একটি প্রতিষ্ঠানের আয় কে নিবে, আবার ব্যয় বা খরচ কে করবে? উত্তরটা কি? অবশ্যই তোমরা জানো, তারপর আমরা এখান থেকে আবার একটু জেনে নেই। আয় কে নিবে? উত্তর হলো মালিক নিবে, অর্থাৎ আয় নিবে মালিক। আবার ব্যয় তাহলে কি করবে? উত্তর একই, যে ব্যয়টাও তাহলে মালিকই করবে, অর্থাৎ আয় ব্যয় সব মালিকের। তাহলে এখন আমরা মালিকানা সত্ত্বকে একটু দেখে আসি, যে আসলে মালিকানা সত্ত্বের মধ্যে যে 4টি উপাদান আমরা মনে রাখার জন্য একটু দেখি, যে মালিকানা সত্ত্বের 4টা উপাদানের মধ্যে খুব সহজে মনে রাখবা, দিবে, নিবে, আয়, ব্যয়। জাস্ট ছন্দের মতো মনে রাখো, দিবে, নিবে, আয়, ব্যয়, এই 4টা উপাদান হলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। অর্থাৎ এই 4টা উপাদান যদি তুমি সমন্বয় করো, তাহলেই মালিকানা সত্ত্ব বা মালিকের দাবি প্রতিষ্ঠানের প্রতি কতটুকু আছে সেটা বের হয়ে যাবে। দিবে, নিবে, আয়, ব্যয়। চলো এখন আসি যে দিবে মানে কি? মূলধন। মালিক যা দিবে, যা ইচ্ছা তাই দেখ মালিক, সেটা হলো মূলধন। মালিক প্রতিষ্ঠানে যা ইচ্ছা তাই দেখ, সেটা হলো মূলধন। তাহলে মূলধনের ইংরেজি শব্দটা হলো ক্যাপিটাল। আর ক্যাপিটালকে আমরা যখন হিসাব সমীকরণে লিখব তখন সি দ্বারা লেখা হয়। নিবে, নিবেটা কি? নিবে হলো উত্তোলন। মালিক প্রতিষ্ঠান থেকে যদি কিছু নিয়ে যায় তাহলে সেটা উত্তোলন। তো উত্তোলনের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, 2টা পয়েন্ট শুধু মনে রাখবা, যে উত্তোলন হিসাবটা কোন 2টা পয়েন্টে। একটা পয়েন্ট হলো মালিক সরাসরি প্রতিষ্ঠান থেকে যদি কিছু নিয়ে যায় সেটা হলো উত্তোলন। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে মালিকের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে অনেক সময় অনেক খরচ করা হয়, সেই খরচগুলোও হলো উত্তোলন। যেমন মালিকের জীবন বিমা প্রিমিয়াম প্রদান, মালিকের প্রয়োজনে জীবন বিমা প্রিমিয়ামটা দেওয়া হয়েছে কি? প্রতিষ্ঠান থেকে, সেটা উত্তোলন। তাহলে মনে রাখবা, এক হলো মালিক সরাসরি যদি কিছু নিয়ে যায়, আর 2 নম্বর হলো মালিকের প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে যদি কোনো খরচ করা হয় তাহলে সেটাও হলো উত্তোলন। এই 2টা পয়েন্টের বাহিরে কখনো আর উত্তোলন হিসাব হবে না, এবং এটা মনে রাখবে, এই 2টা পয়েন্ট মনে রাখবো অবশ্যই। তাহলে ড্রয়িংস, উত্তোলনের ইংরেজি শব্দটা হলো ড্রয়িংস, আর ইংরেজিতে ডি। যখন আমরা হিসাব সমীকরণে লিখব তখন ডি। আয়, আয়ের ইংরেজি শব্দ হলো রেভিনিউ, ইংরেজি হলো আমরা হিসাব সমীকরণে লিখব আর। ব্যয়ের জন্য এক্সপেন্স, আর ব্যয়ের জন্য আমরা লিখব ইএক্স। তাহলে দেখো, দিবে, নিবে, আয়, ব্যয়। দিবে, নিবে, আয়, ব্যয়। দিবে মূলধন, নিবে উত্তোলন। দিবে মূলধন, নিবে উত্তোলন, আয়, ব্যয়। তো এখন আমার প্রশ্ন হলো, মালিক যদি কিছু দেয় তাহলে তার পাওনাটা কি প্রতিষ্ঠানে বাড়বে না কমবে? মালিক দিল, তাহলে অবশ্যই কি প্রতিষ্ঠানে তার পাওনাটা কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, অবশ্যই বাড়বে। তার মানে কি, মালিক যদি কিছু দেয় প্রতিষ্ঠানে সেটা বাড়বে। তার মানে এখানে দেখো, এই যে প্লাস করতে হবে। তারপরে কি করতে হবে? ড্রয়িংস। মালিক কিছু নিয়ে গেল, আমি কিছু যদি দেই, সেটা যদি প্লাস হয় তাহলে আমি নিয়ে গেলে আমার পাওনাটা কি প্লাস হবে না? অবশ্যই মাইনাস হবে। আমি যদি কিছু নিয়ে যাই, মাইনাস হবে। আমি প্রতিষ্ঠানকে যদি কিছু দেই, প্রতিষ্ঠানের মালিকের পাওনা অবশ্যই বাড়বে, তাই প্লাস। আর প্রতিষ্ঠান থেকে মালিক যদি কিছু নিয়ে যায় তাহলে তার পাওনাটা কমবে, তার মানে মাইনাস। আয় মালিকের, তাহলে আয়টা কি? মালিকের পাওনার সাথে যোগ করে দিতে হবে। ব্যয়টাও মালিকের, ব্যয়টা কি করতে হবে? মালিকের পাওনা থেকে বিয়োগ করে দিতে হবে। এই যে 4টা পয়েন্ট, এটা কিন্তু তোমরা জানো, তাই না? জাস্ট আমি আমার মতো করে বললাম, একটু মনে রাখবা। দিবে, নিবে, আয়, ব্যয়। দিবে যা, যদি মালিক কিছু দেয় তার পাওনা বাড়বে, যোগ হবে। যদি নিয়ে যায় তার পাওনা কমবে, বিয়োগ হবে। আয়, যেহেতু মালিকের আয় হলে মালিক পাবে, তাহলে তার পাওনার সাথে যোগ হবে। ব্যয়টা মালিক দিবে, তাহলে তার পাওনা থেকে বিয়োগ হবে। যাই হোক, চিত্রের সাহায্যে বিষয়টি আরেকটু আমরা দেখি। মালিকানা সত্ত্ব
দেখো মূলধন বিনিয়োগ, মালিক কর্তৃক উত্তোলন, আয় বা রেভিনিউ, ব্যয় বা খরচ। এখন দেখো মূলধন বিনিয়োগটা কি হবে, মালিকানা সত্ত্বের জন্য মূলধন বিনিয়োগটা কি হবে? মূলধন বিনিয়োগটা দেখো উপরের দিকে গেছে, তার মানে কি যোগ হবে। তারপরে মালিক কর্তৃক উত্তোলন নিচের দিকে গেছে, তার মানে বিয়োগ হবে। আয় বা রেভিনিউ উপরের দিকে গেছে, তার মানে যোগ হবে। ব্যয় বা খরচ নিচের দিকে গেছে এরোটা, তার মানে বিয়োগ হবে। বর্ধিত হিসাব সমীকরণ, তাহলে আমরা দেখো একটু এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, অর্থাৎ দায় সম্পদ সমান সমান হলো দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ খরচ যোগ বিয়োগ উত্তোলন। এটা জাস্ট বইয়ের মতো করে লিখলাম যে মুখস্থ করতে হবে, এইভাবে যদি তোমরা পড়ো মুখস্থ করতে হবে। আর আমি তোমাদেরকে আজকে যেইভাবে দেখাবো সেইভাবে যদি তোমরা পড়ো এটার মুখস্থ করতে হবে না। দেখো এখানে প্রথমে আমি ওই মৌলিক হিসাব সমীকরণটা লিখলাম এ সমান সমান এল প্লাস ই। তাহলে এই যে ইটা খেয়াল করো, ইটার মধ্যে কি আছে, মালিকানা সত্ত্ব ইকুইটি, ইকুইটির মধ্যে কি আছে, দিবে নিবে আয় ব্যয়। দেখো দিবে দিবে কি ইকুইটি প্লাস হবে, নিবে মাইনাস হবে, আয় প্লাস হবে, ব্যয় মাইনাস হবে। তাহলে দিবে দিবে এটার নাম কি মূলধন ক্যাপিটাল সি, নিবে এটার নাম কি উত্তোলন, তাহলে উত্তোলন কি ডি। আয় আয় মানে হলো রেভিনিউ আর, ব্যয় এক্সপেন্স ই এক্স। তাহলে দেখো এই যে চারটা উপাদান কি হয়, জাস্ট ই এর পরিবর্তে আমি এই চারটা উপাদানকে যেইভাবে পারি জাস্ট সাজাই লিখবো, বাট মনে রাখবা সাইনগুলো যাতে ঠিক থাকে। একেবারে যে হুবহু বইয়ের মতো করে লিখতে হবে এমন না, আমার সাইনগুলো ঠিক থাকলেই বর্ধিত হিসাব সমীকরণটা চলে আসবে। দেখো বর্ধিত হিসাব সমীকরণ এ সমান সমান দেখো এল, এল আমার ঠিক আছে, ই এর পরিবর্তে চারটা উপাদানকে আমি একটু লিখলাম, চারটা উপাদানকে আমি আমার মতো করে লিখলাম। দিবে নিবে আয় ব্যয়, দিবে মূলধন ক্যাপিটাল ক্যাপিটাল সি, নিবে মাইনাস হবে এই জন্য মাইনাস ডি, তারপরে হলো আয় প্লাস হবে প্লাস আর, এক্সপেন্স ব্যয় বিয়োগ হবে এই জন্য মাইনাস ই এক্স। তাহলে এই যে এইটা তুমি তোমার মতো মনে রাখো যে ই এর পরিবর্তে চারটা উপাদান হবে, দিবে নিবে আয় ব্যয়। জাস্ট এটা মনে রাখলেই আশা করি যে তোমার হিসাব সমীকরণটা আর ওই মুখস্থ করতে হবে না, বর্ধিত হিসাব সমীকরণ। তো বাংলায় আছে এখানে যে দায় যোগ মূলধন বিয়োগ উত্তোলন যোগ হলো আয় রেভিনিউ বিয়োগ হলো ব্যয় বা খরচ। তাহলে বর্ধিত হিসাব সমীকরণ এটা হলো আমরা বই থেকে দেখলাম, আর এটা আমরা একটু আগে শিখলাম, দিবে নিবে আয় ব্যয়। এইটার এটা সেম জিনিস মনে রাখবা যে একটু এলোমেলো করে লিখলেও সাইনটা যাতে ঠিক থাকে, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। তো এটা বাংলায় একই জিনিস। দেখো যে কোনো সমীকরণের দুটো পাশ প্রভাব কেমনে হয়, কেমন হয়, যে কোনো সমীকরণ দুপাশ প্রভাব কেমন হয়, দুপাশে প্রভাব কেমন হয়, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হবে। একটু আগে আমি বলছিলাম যে দাঁড়িপাল্লার এক পাশে যদি আমি 1 কিলোগ্রামের একটা বাটখারা দেই, অপর পাশে কিন্তু যাই দেই না কেন আমার সমান করতে গেলে 1 কিলোর মতো জিনিস দিতে হবে, আর যদি আমি বেশি দেই তাহলে কমাই ফেলতে হবে, তাই না? তাহলে দেখো হিসাব সমীকরণের বাম পাশ অবশ্য মনে রাখবা, হিসাব সমীকরণের বাম পাশটা হলো ডেবিট পাশ আর হিসাব সমীকরণের ডান পাশটা হলো ক্রেডিট পাশ। এই কথাটা একটু মনে রাখবা। হিসাব সমীকরণের বাম পাশে আছে এ আর হিসাব সমীকরণের ডান পাশে আছে এল প্লাস ই, অর্থাৎ দায় যোগ মালিকানা সত্ত্ব। এই দুটা সবসময় প্রভাব সমান হবে, হাজার হাজার লেনদেন হোক না কেন, প্রত্যেকটা লেনদেনের পরে তুমি যদি সামেশন টানো অর্থাৎ যে টানো তাহলে ব্যালেন্স করো, তাহলে অবশ্যই দুইটা পাশ সবসময় সমান হবে। আমি যদি এ পাশ অর্থাৎ বাম পাশে প্লাস করি, ডান পাশে যদি করি আমার প্লাসই করতে হবে। প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব থাকে, দুইটা পক্ষ থাকে, ঠিক আছে? তাহলে দুইটা পক্ষ যদি একবার বাম পাশে ইফেক্ট করে প্রভাব করে আর একবার ডান পাশে করে, মনে রাখবা দুই পাশে করলে সেম সাইন হবে, যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ। আবার যদি এখানে কি হবে, বিয়োগ হয়, বাম পাশে বিয়োগ ডান পাশে বিয়োগ। তাহলে যদি এক পাশে হয় অর্থাৎ বাম পাশেই, যেহেতু প্রত্যেকটা লেনদেন
দুইবার ইফেক্ট করবে। যদি বাম পাশে হয় একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তখন আমার কিন্তু আর ডান পাশে কোনো কিছু দরকার হয় না। ঠিক একইভাবে যদি আমার আবার ডান পাশে হয় অর্থাৎ ক্রেডিট পাশে হয়, তাহলে একবার যদি যোগ করি আর একবার বিয়োগ করতে হবে। অন্যভাবে বলা যায়, যদি আমি বাম পাশে একবার বিয়োগ করি আবার যোগ করে দিলেই হবে, অর্থাৎ প্লাস মাইনাস ইকুয়ালস জিরো। অর্থাৎ আমরা যেইভাবেই করি না কেন যাতে সমতা থাকে। আবার যদি বাম পাশে ডান পাশে হয় প্লাস একবার মাইনাস একবার প্লাস, এই কথাটা একটু মনে রাখবে। এটা খুব সহজ জিনিস এবং এইভাবেই তোমরা যে কোনো সমীকরণের অঙ্ক জেনারেল ম্যাথে সমাধান করে আসছো। তো আশা করি এটা মনে থাকবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেইখান থেকে আমরা কি দেখলাম, যে মূল কথাটা কি আসলে, যে কোনো সমীকরণের দুপাশ প্রভাব করে, দুপাশে প্রভাব কেমন হয় সেটার মূল কথাটা কি। দেখো, প্রভাব যদি এক পাশে হয় তাহলে মনে রাখতে হবে আমার লেনদেনের প্রভাবটা হলো একই পাশে, তাহলে একবার যোগ হলে একবার বিয়োগ হবে, অর্থাৎ একবার বিয়োগ হলে একবার যোগ অথবা একবার যোগ হলে একবার বিয়োগ। আর যদি দুই পাশ প্রভাবিত হয় তাহলে কি, দুই পাশ প্রভাবিত হলে মনে রাখবা সেম সাইন, অর্থাৎ একদিকে যদি আমি যোগ করি অপর পাশে যোগ করতে হবে, একদিকে যদি আমি বিয়োগ করি অপর পাশেও বিয়োগ করতে হবে। সহজ জিনিস, এই মূল কথাটা একটু মনে রাখতে হবে। দেখো, যে কোনো হিসাব শুনে দুপাশে একটু অন্যভাবে আমরা দেখি। যদি সম্পদ, একটি সম্পদ বাড়লে অপর সম্পদ কি হবে, অবশ্যই কমবে। এক পাশেই কিন্তু প্রভাবটা কি, দেখো প্রভাবটা একই পাশে, একবার বাড়তেছে একবার কমতেছে। ঠিক একইভাবে যদি একই পাশে হয় একবার যদি কমে আর একবার বাড়বে, একবার কমলে একবার বাড়বে। দেখো, একটি সম্পদ কমলে অপর একটি সম্পদ বাড়বে। তাহলে আর যদি দায় পাশে যাই, একটি দায় বাড়লে অপর দায় কি হবে, অবশ্যই কমবে। ঠিক একইভাবে একটি দায় যদি কমে তাহলে অপর দায় অবশ্যই বাড়বে। ঠিক একইভাবে মালিকানা সত্ত্ব যদি একবার বৃদ্ধি পায় আরেকবার অবশ্যই কি হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব একবার বাড়লে আরেকবার কি হবে, কমবে। ঠিক একইভাবে দেখো, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ বাড়লে কি, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে প্রভাব দুপাশে অর্থাৎ দুই পাশই যোগ, এখানে প্রভাব দুই পাশে অর্থাৎ দুই পাশই। তারপরেরটা দেখো, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, অর্থাৎ কি সম্পদ এবং দায় অর্থাৎ দুইটা পাশ কিন্তু দুই পাশে প্রভাব, দুই পাশই বিয়োগ হবে। তারপরেরটা দেখো 3 নাম্বারটা, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। একটি সম্পদ আরেকটি সম্পদ মানে কি একই পাশে, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। এখন 4 নাম্বার এবং 5 নাম্বার দেখো যে একই পাশে, এটা প্রভাবটা হলো একই পাশে, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। আশা করি তোমরা প্রভাবটা একটু বুঝতে পারছো। কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। এটা একটু আগে আমরা দেখলাম, একটু আগে আমরা এটা দেখেছি এবং বিশ্লেষণ করেছি। এখন একটু এক্সাম্পলে চলে যাই, যে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। দেখো, নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। আমার কি হলো, নগদ ব্যবসায় শুরু করছে তো মালিক দিছে, মালিক দিলে কি দেখো নগদ আমার বাড়বে, প্রতিষ্ঠানে নগদ বাড়বে আর মালিকের মূলধন বাড়বে, দুইটাই কিন্তু প্লাস। তাহলে কি, যেহেতু দুইটা দুই পাশে হয়েছে সেহেতু দুইটা কিন্তু প্লাসই হয়েছে এবং দুইটা বাড়ছে। তারপরে হলো ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। দেখো, আমি যন্ত্রপাতি ক্রয় করছি, তাহলে আমার কি ধারে ক্রয় করছি, ধারে ক্রয় করলে আমার দায় বাড়বে, অর্থাৎ এটাও দুই পাশে প্রভাব, দুই পাশে কিন্তু যোগ। যন্ত্রপাতি বৃদ্ধি পাইছে, যন্ত্রপাতি বাড়ছে এবং দায় কিন্তু বৃদ্ধি পাইছে। ঠিক আছে। তারপরে হলো পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা।
তো পাওনাদারকে যে আমরা 3,000 টাকা পরিশোধ করছি, আমার নগদ টাকা হ্রাস পাইছে। ব্র্যাকেট ফিগার মানে হলো ব্র্যাকেটে কোনো কিছু লেখা মানে কিন্তু হিসাব বিজ্ঞানে এটাকে মাইনাস দিতে হয় না, ব্র্যাকেট দিলেই হয়। তাহলে পাওনাদারকে আমি পরিশোধ করছি, আমার দায় কমলো, এখানে মাইনাস, আর নগদ যেহেতু চলে গেল নগদ কমলো, নগদে মাইনাস, অর্থাৎ ডাউন এরো। ঠিক আছে, তারপরে দেখো নগদে বেতন পরিশোধ করা হলো। তো আমি যদি নগদে বেতন পরিশোধ করি আমার অবশ্যই নগদ কমবে। এই যে দেখো নগদ কমে গেছে 2,000 টাকা, ব্র্যাকেটে ফিগার। আর যেহেতু বেতন পরিশোধ করলাম, এটা একটা ব্যয় এখানে দেখো মাইনাস। হ্যাঁ, তো ব্যয়টাই যে এখানে আছে মাইনাস, এখানে মালিকানা সত্ত্ব কমবে, ব্যয়ের জন্য মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এখানে ডাউন এরো, এখানেও ডাউন এরো। ক্লিয়ার? 3 নম্বর লেনদেন, নগদ আসবাবপত্র ক্রয়। আমরা যদি নগদে আসবাবপত্র ক্রয় করি, দেখো নগদ একটা সম্পদ, নগদান হিসাবে একটা সম্পদ, আবার আসবাবপত্র হিসাবে একটা সম্পদ। এখানে কি একদিকে নগদ আমার কমে গেছে, আমি নগদে আসবাবপত্র ক্রয় করলাম, আমার নগদ টাকা কমে গেছে, আর আসবাবপত্র নামক সম্পদ এটা বৃদ্ধি পাইছে। দেখো নগদ ব্র্যাকেট ফিগার মানে মাইনাস, আর আসবাবপত্র হলো প্লাস। নগদ কমলো, আমার আসবাবপত্র বৃদ্ধি পাইছে। 4 নাম্বার, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ 5,000 টাকা। দেখো ব্যক্তিগতভাবে যদি ঋণ পরিশোধ করে, প্রতিষ্ঠান থেকে কিন্তু আমার টাকা যায় নাই। মালিক ব্যক্তিগতভাবে যদি কোনো কিছু প্রতিষ্ঠানে দেয় সেটা মূলধন, এটা মনে রাখবা। যেহেতু মালিক প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে দিছে সেটা মূলধন, আর মূলধনের কারণে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটা প্লাস। আর যেহেতু ব্যবসায়ী ঋণ পরিশোধ করছে, ব্যবসায়ী ঋণ নামক যে দায়টা আছে সেই দায়টা কমবে। অর্থাৎ এইটা হিসাব সমীকরণের একই পাশে প্রভাব, একবার প্লাস একবার মাইনাস। অন্যভাবে বলতে পারি একবার মাইনাস একবার প্লাস, অর্থাৎ ডাউন এরো আপ এরো। 5 নাম্বার, বাকিতে পণ্য ক্রয় করা হলো। আমি যদি বাকিতে পণ্য ক্রয় করি, দেখো ক্রয়টা হলো ব্যয় হিসাব, আমার ব্যয় বৃদ্ধি পাইছে। সরি, এখানে 7,000, এটা 5,000 আছে, মিস্টেক, এটা 7,000ই হবে। হ্যাঁ, তো 7,000 হবে, এটাও 7,000, প্লাস দুটোটা প্লাস। আমার কি ব্যয় বৃদ্ধি, এটা মাইনাস হবে। হ্যাঁ, এটা একটু মিস্টেক। হ্যাঁ, এটা হবে মাইনাস ফিগার। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সরি ফর মাই মিস্টেক। তো এখানে একটা আপেরও একটা ডাউনেরও, এটা ডাউনেরও হবে। কাজ, তো তোমাদের এখন কাজ কি? বাসায় বসে যেই কাজটা করবা সেটা হলো তোমাদের যে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 1 ও 2, এই দুইটা অবশ্যই তোমরা এখন করতে পারবা। আমার আলোচনা যদি তোমরা বুঝে থাকো, যা নিলাম সেটা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই কি তোমরা কাজগুলা অবশ্যই করতে পারবা। তাহলে আবারও তোমাদেরকে ধন্যবাদ। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, বাইরে বের হবে না, এটাই চাই। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই ধন্য হব এবং আমার কষ্ট সার্থক হবে। আমার জন্য দোয়া করবে। গত এপ্রিল মাসের 16 তারিখে আমার বাবা চলে যান এই দুনিয়া ছেড়ে। আমার বাবার জন্য সবাই দোয়া করবে এবং প্রতিদিন ইফতারের পূর্বে দোয়া করবে আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। সবাই ভালো থাকবে এবং পরবর্তীতে যেদিনই আমি এই রমজান মাসে লাইভে ক্লাসে আসব, হয়তো কালকের দিন পরেই হয়তো একটা ক্লাস নিব, অর্থাৎ একদিন পর চেষ্টা করব, অর্থাৎ সপ্তাহে 3টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপাতত না পারলে 2টাও নিতে পারি। তো ক্লাস নিতে কোনো সমস্যা নাই, কিন্তু যদি স্টুডেন্ট যদি রেসপন্স না করে তাহলে কিন্তু ক্লাস নিয়ে সেই ক্লাসে কিন্তু ভালো লাগে না। যেমন আমরা যখন শ্রেণীকক্ষে ক্লাস নেই তখন কিন্তু স্টুডেন্ট যদি ভরা থাকে তখন কিন্তু ক্লাসটা অন্যরকম নেওয়া যায়, আর যদি স্টুডেন্ট যদি কম থাকে তাহলে কিন্তু ক্লাস ওইভাবে নেওয়া যায় না। ঠিক একইভাবে অনলাইনে যখন আমরা ক্লাস নিচ্ছি, আমার লাইভে স্টুডেন্ট পাচ্ছি না, তাহলে কিন্তু আমার ওই যে অনলাইনে ক্লাসটা ওইভাবে আমাদের নিতে ভালো লাগবে না। আর তোমরাও চেষ্টা করবা যে ভবিষ্যতে
হয়তো ডে আফটার টুমোরো হয়তো আরেকটা ক্লাস আমরা নিব 4:30টায় তৃতীয় অধ্যায়ের উপর। তো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবে, আর আমার এখানে নাম্বারটা দেয়া আছে, আমার নাম্বারেও নক করতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো সময় আমার নাম্বারে নক করতে পারো, এখানে স্ক্রিনে আমার নাম্বারটা দেয়া আছে। তো আশা করি তোমাদের উত্তর তোমরা পাবে, আমি চেষ্টা করব। এবং যদি সরাসরি দিতে না পারি, যদি প্রশ্নের উত্তর একটু বড় হয়, সেটা অবশ্যই আবারও স্লাইড রেডি করে তোমাদেরকে সেই উত্তরটা কোনো না কোনো দিন হয়তো আবারও লাইভে এসে দিতে পারি, অথবা আগে ভিডিও করে পরে আপলোড করতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবে। আবারও মাহে রমজানের শুভেচ্ছা, দোয়া করবে। থ্যাংক ইউ।